গত 10 বছর ধরে বিশ্ব আমাদের দেখে হাসাহাসি করেছে। যখন আমরা বহুমেরু বিশ্বের কথা বলেছি তখন কেউ বিশ্বাস করেনি, কিন্তু আজ দৃশ্যপট বদলে গিয়েছে। গত 6 সপ্তাহে এস জয়শঙ্কর এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করেছে তা জিওপলিটিক্সের ইতিহাসে আগে কখনো হয়নি। আমরা কেবল বিন্দুগুলোকে সংযুক্ত করিনি, আমরা পুরো বিশ্বের যে ব্যবস্থা সেটাকে উল্টে দিয়েছি। ইউরোপ আজ আতঙ্কিত, সেটা আপনারাও জানেন কি কারণে আতঙ্কিত। ট্রাম্পের শুল্ক নীতির ভয়ে তারা কাঁপছে। ট্রাম্প কখন কি করবে বুঝে উঠতে পারছে না। আর ট্রাম্প হঠাৎ করে তাদের বলে উঠল যে ভাই, যদি নিরাপত্তা পেতে চাও তাহলে আমাকে টাকা দাও, টাকা খরচ না করলে ওই ন্যাটো ট্যাটো দেখিয়ে কোনো লাভ হবে না। আর তারপর থেকে ইউরোপীয়দের অবস্থা খারাপ। আর ঠিক এই সময় ভারত তার ট্রাম্প কার্ড খেলে দিয়েছে। আজ আমি আপনাদের বলবো কিভাবে আমরা ইউরোপীয়দের সঙ্গে মিলে আমেরিকান আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি এবং কিভাবে 150 বিলিয়ন ইউরোর একটি বিরাট তহবিল ভারতের প্রতিরক্ষা খাতের ভোল বদলে দিয়েছে একেবারে। চলুন গভীরে যাওয়া যাক, আলোচনা করা যাক। গল্পটা শুরু হয়েছিল 2025 সালের ডিসেম্বরে, অবশ্য তার আগেও প্রক্রিয়াটা শুরু 2025 সালে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতেই ইউরোপীয়দের রাতের ঘুম হারাম হয়ে যায়। ট্রাম্প স্পষ্ট করে বলে দিলেন, ন্যাটোর নিরাপত্তা আর বিনামূল্যে পাওয়া যাবে না, হয় টাকা দাও আর না হয় তোমরা একা চলো। মানে টাকা দিতে হবে আমেরিকাকে, তবেই আমেরিকা নিরাপত্তা প্রদান করবে ইউরোপীয় ইউনিয়নকে। ইউরোপীয়রা আরামে থাকবে আর ডোনাল্ড ট্রাম্প খরচা করে তাঁর সেনাবাহিনীদের দিয়ে তাদের প্রোটেক্ট করবে। ডোনাল্ড ট্রাম্প এটা ভাবলে এটা কতদিন চলবে, কারণ তাদেরকেও তো পকেটের কড়ি খরচা করতে হবে। এবং ইউরোপের শিল্পের উপরে বিরাট শুল্ক চাপানোর হুমকি দিয়ে বসলেন। সেই সময় ইউরোপ ভাবছে, বন্ধু তাহলে কে হবে আমাদের? এতদিন আমেরিকানরা বন্ধু ছিল, এখন আর আমেরিকানরা আমাদের বন্ধু নেই, তারা পাল্টা চাপ দিচ্ছে, টাকা চাইছে। তাহলে এই মুহূর্তে ইউরোপের বন্ধু কে হবে? তারা খুঁজতে শুরু করলো। আর ঠিক সেই সময় জয়শঙ্করজি, মানে গত 8-10 বছর ধরে অপেক্ষা করছিল শুধুমাত্র এই দিনটির জন্যেই। 2025 সালের জুনেই তিনি ব্রাসেলসে কাজা কালাসের সাথে গোপনে বৈঠক করলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেখেছিলেন। যখন ট্রাম্প আঘাত হানলেন তখন ভারত তৈরি, তখন ভারত বলছে আমি আছি। জানুয়ারি 2026 জার্মানির চ্যান্সেলর মের্জ ভারতে এলেন। এর আগে তিনি কোথাও যাননি, এশিয়ার কোনো জায়গায় যায়নি। কিন্তু তিনি একা এলেন না, তার সঙ্গে 23 জন বড় বড় কোম্পানির সিইওকে তিনি নিয়ে এলেন। তিনি চীনে যাননি, তিনি ভারতকে বেছে নিয়েছেন এবং ভারতে এসে 19টি চুক্তিতে স্বাক্ষর করে দিয়েছিলেন একটা দিনে। এর মধ্যে সবচেয়ে বড় খবরটা আমাদের মিডিয়ারা কভারই করেন। জার্মানি ভারতের সঙ্গে সাবমেরিন ও ড্রোন তৈরিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, জার্মানির একজন নেভাল লিয়াজো অফিসার এখন ভারতে ফিউশন সেন্টারে বসে রয়েছে এবং ভারত মহাসাগরে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ জার্মানির নৌ গোয়েন্দা তথ্য এখন সরাসরি ভারতের কাছে আসছে। এটা খুব বড় খবর নয়, যেখানে জার্মানির গোয়েন্দা তথ্য ভারতে বসে ভারত পেয়ে যাচ্ছে এবং একসঙ্গে কাজ করছে। এটাই সবচেয়ে বড় বিষয়। এরপর আসা যাক গ্রিসের কথায়। গ্রিস বিশ্বের 20% শিপিং টনেজ যে নিয়ন্ত্রণ সেটা তারা করে, 20%। তাদের সঙ্গে আমরা 5 বছরের সামরিক চুক্তি করে ফেলেছি। কেন? কারণ ভূমধ্য সাগরের চাবিকাঠি ভারতকে পেতে হবে, আর ভারত সেটা হাতে পেয়ে গিয়েছে। জুয়োচ্চুরি করে নয়, তাদেরকে বুঝিয়ে
ভারত ঠিক তাদের জন্য কতটা বন্ধু সেটা বুঝিয়ে। ভারত জুয়ো চুরি করে কিচ্ছু করে না, কোনো দিন করে না, তাদের করার কোনো ইচ্ছে নেই। ভারত যে কোনো জায়গায় আধিপত্যবাদ দেখাতে যায় না, ভারত শুধুমাত্র বন্ধুত্ব চায়, বন্ধুত্ব মেটাতে চায়, তাতে ভারতেরও লাভ হয় আর যে দেশের সঙ্গে বন্ধুত্ব থাকে তাদেরও লাভ হয়। প্রজাতন্ত্র দিবসে কেবল কুচকাওয়াজ ছিল না, কিন্তু এটা ছিল জয়শঙ্করের একটি সাজানো কোরিওগ্রাফি। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সামনে আমরা তেজাস আর আমাদের দেশীয় শক্তি দেখালাম, স্পষ্ট বার্তা দিলাম যে ভারত আর আগের মতো নেই, ভারত কারো ওপর নির্ভর করে না, ভারত আত্মনির্ভর। আত্মনির্ভরতার সবচেয়ে বড় উদাহরণ দেওয়া হলো ইউরোপকে, এবং বলা হলো এটা শুধু ভারত নিজেদের জন্য করছে না, ভারত করছে বিশ্ব শান্তির জন্য। No, I'm part of the East, I'm part of the South, I'm part of the West, I'm universal. I'm India. আপনারা যদি আমাদের বন্ধুত্ব নেন, এইগুলো আপনাদেরকেও প্রোটেক্ট করবে, কাজে চিন্তা নেই, হাত বাড়ান, বন্ধুত্ব করুন। এবং তারপর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কি বন্ধুত্ব হলো, কি ডিল হলো, আপনারা প্রায় সবটা জানেন, যতটা খোলসা হয়েছে আর কি সবটা জানেন। তাতে ভারতের লাভ কি হয়েছে সেটাও আপনারা জানেন। 27শে জানুয়ারি হায়দ্রাবাদ হাউসে যা ঘটেছিল সেটাও আমাদের মিডিয়ারা সেভাবে দেখায়নি। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা প্রতিরক্ষা অংশীদারিত্বে সই করেছি, সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি, এমনকি এআই নিয়ে কাজ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি। এটা কেবল বাণিজ্য নয়, এটা সামরিক মৈত্রী। আর সামরিক বন্ধুত্ব যখন থাকে, মনে রাখবেন একটা দেশ শুধু বড়ই হয় না, একটা দেশ শক্তিশালী হয়ে ওঠে, এবং ছোটখাটো দেশগুলো তাদের উপর তাকাতেও ভয় পায়। এমনি এলো ইউরোপীয় ইউনিয়ন ভারতের কাছে, এমনি এলো জার্মানি ভারতের কাছে, এমনি গ্রিস চলে এলো ভারতের কাছে। ভারতের যদি গ্রহণযোগ্যতা না থাকতো সেই ক্ষেত্রে ভারতে কেন তারা আসবে? ভারত যেত, ভারতের আগে গিয়েছে, ভারতের আগে গিয়ে তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে দেখেছে। এখন ভারতের বসে থাকার পালা, বসে বসে শুধু ফল খাও, গাছটা লাগানো হয়ে গিয়েছিল। এখন যেটা প্রশ্ন, যে এই সবের জন্য টাকা কোথা থেকে আসবে? আর এখানেই আমাদের মাস্টার স্ট্রোকস। ভারত এখন ইউরোপীয় ইউনিয়নের যে পেনশন ফান্ড, সেই পেনশন ফান্ডে প্রবেশাধিকার পেয়ে গিয়েছে। প্রথম বছরেই আমাদের প্রতিরক্ষা খাতের জন্য 150 বিলিয়ন ইউরোর বরাদ্দ করার কথা চলছে, প্রচুর টাকা। আর তারা কেন বরাদ্দ করছে? তার কারণ তারা জানে যে ভারত সফল হবে। ভারতে যদি আমরা ইনভেস্ট করি আমরা রিটার্ন পাবো, কারণ ভারত ঠিকভাবেই রিটার্ন আমাদের দেবে। যেটা আমেরিকা ভয় দেখায় সেটা ভারত ভয় দেখাবে না, আর সেই কারণেই কিন্তু তাদের ভারতে আসা। এইবার একটা জিনিস ভেবে দেখুন, ইউরোপের টাকা আমরা ব্যবহার করছি, উন্নত প্রযুক্তি বানাচ্ছি, আবার সেই পণ্যই আমরা ইউরোপীয়দের দিচ্ছি, মানে বিক্রয় করছি। এর আগে ইউরোপীয়রা আমাদের সঙ্গে এটাই করেছিল, আজ তাদের সঙ্গে এটা হচ্ছে। পার্থক্যটা কোথায় হয়ে যাচ্ছে? পার্থক্যটা হয়ে যাচ্ছে আমাদের ব্রেনের। কারণ ভারতীয়দের যে ব্রেন, এই ব্রেনটা ইউরোপীয়দের টাকা নিয়ে নতুন নতুন জিনিস উদ্ভাবন করবে, সেই জিনিস আবার ইউরোপীয়দেরই আমরা বিক্রয় করব। এটাই ভারতবর্ষ। ভারতীয় কোম্পানিগুলি এখন আর কেবলমাত্র ভাড়ায় খাটার ঠিকাদার নয়, তারা এখন ডিজাইন ইন্টিগ্রেশনের পার্টনার। একেই বলে প্রকৃত আত্মনির্ভর ভারত। অনেকে এটা নিয়ে কটূক্তি করতো, আত্মনির্ভরতাকে নিয়ে কটূক্তি করতো, এখনো করে, বহুজন রয়েছে করে, কিন্তু তাদেরকে বলবো ভাবনা চিন্তা লেভেলটাকে একটু বাড়ান। নিজেদের অসম্মান করে দেশকে বাড়ানো যায় না, কখনো নয়। এবার অনেকে আমাকে ওই যেমনটা বলে দালাল টালাল, আমি তো দেশের কথা বলছি, দেশের প্রধানমন্ত্রীর কথা বলছি, দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলছি, দেশের বিদেশ মন্ত্রীর কথা বলছি, আমি কোনো পার্টির মন্ত্রীর কথা বলছি না, এটা মাথায় রাখতে হবে। মিউনিকে সিকিউরিটি কনফারেন্সে জয়শঙ্করজি স্পষ্ট করে যখন বলে দিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন যে আমরা কার কাছ থেকে তেল কিনবো এটা আমাদের ব্যাপার, আমরা ঠিক করব,
ওয়াশিংটন আমাদের এটা ঠিক করে দেবে না। আমরা রাশিয়ার কাছ থেকে সম্পর্ক বজায় রাখছি, আমরা ব্রিক্সকে মজবুত করছি এবং একই সঙ্গে ইউরোপকে নিজেদের কমান্ড স্ট্রাকচারে নিয়ে চলে এসেছি। এটাই তো সবচেয়ে বড় বিষয়। ইউরোপ আজ ভারতকে চায়, তার কারণ ইউরোপের আজ ভারতকেই প্রয়োজন। জয়শঙ্করজি প্রমাণ করে দিয়েছেন যে আমরা আর টেবিলের এক কোণে বসে থাকার জন্য তৈরি হয়নি। আগে যেমনটা হতো মাথা নামিয়ে মুখ গুঁজে চুপচাপ বসে থাকা, তা নয়। এখন ভারত কোনো জায়গায় পৌঁছলে সবার আগে ফোকাস হয় ভারত, ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরে যায় ভারতের জয়শঙ্করের দিকে। খেয়াল করে দেখেছেন? মিলিয়ে দেখুন তো, আগেরও তো ভিডিও আছে, মিলিয়ে দেখুন। আগে ভারতের কোন মন্ত্রী ছিল যাকে এত ফোকাস দেওয়া হতো? কোন মন্ত্রী? আবার এটা নিয়েও অনেকে বিরুদ্ধাচরণ করে, এটা নাকি করা ঠিক নয়। আরে বাবা, মাথা নত করে কেন থাকবো? বিদেশে বসে আছি মানে পা চাটতে গিয়েছি নাকি মাথা নত করে বসে থাকবো? যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো সেটা ভালো। আর সেই কারণেই ভারত এখন ওই ক্যামেরার অ্যাঙ্গেলের মাঝে পড়ে রয়েছে, কারণ সবাই ফোকাস করছে, কারণ ভারতের কাছ থেকে উদ্ভাবন বেরোবে। ওই টেবিলের মাথা নত করে বসে থাকার দিন শেষ। এগুলো ভারত আর পছন্দ করে না। ভাবতে অবাক লেগে যায় আমাদের দেশের বিরোধীদের, এটাকে নিয়েও অপমানজনক কথাবার্তা বলে। যেভাবে জয়শঙ্কর ওই বাইরের দেশগুলোকে চোখে চোখ রেখে কথা বলতে জানে, যেভাবে যখন প্রয়োজন পড়ে তিরস্কার করে, যখন প্রয়োজন পড়ে রীতিমতো বিষোদ্গার করে দেয় তাদের নেতাদের সামনেই, এই স্বভাবটা নাকি ভালো না, এমনটা অনেকে বলে। অনেক ইউটিউবার আছে, তাদের অনেক বড় বড় ফ্যান ফলোয়ার, তারা পর্যন্ত বলে। এটাই ভাবতে খারাপ লাগে। ভাই, ভালোটা দেখে প্রচার করতে ক্ষতিটা কোথায়? ক্ষতি তো নেই কিছু। যাই হোক, আজকের এই প্রতিবেদন আপনারা এতক্ষণ ধরে দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যদি আগামী ভিডিওগুলো আপনাদের দেখার ইচ্ছে হয়, অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।